আসসালামু আলাইকুম। মুশফিকুর রহিম আউট হওয়ার পর একটা রিঅ্যাকশন দিয়েছেন এবং সেই রিঅ্যাকশনটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। ডেফিনিটলি সেটা সমালোচনা হওয়ার মতোই ব্যাপার, কারণ আউট অফ ফ্রাস্ট্রেশন একটা রিঅ্যাকশন তিনি দিয়েছেন। কিন্তু সেই রিঅ্যাকশনটাকে যদি আমরা একটা সাইডে রাখি, সেই ফ্রাস্ট্রেশনটার পেছনে কিন্তু একটা অন্য টেকনিক্যাল কারণও থাকতে পারে বা একটা টেকনিক্যাল কারণ আছে বলে আমার কাছে মনে হয়। মানে রিঅ্যাকশনটা আমি এক সাইডে রাখলাম, যে রিঅ্যাকশনটা আউট অফ ফ্রাস্ট্রেশন তিনি দিয়েছেন, সেটা ডেফিনিটলি কোনো শোভন আচরণ হয় নাই। কিন্তু এন্টায়ার বাংলাদেশ টিমের একটা ফ্রাস্ট্রেশনের কারণ হতে পারে আসলে এই জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু পুরো দিনটা ব্যাটিং করতে চেয়েছে এবং একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লিড পাওয়ার পরেও বাংলাদেশ পুরো দিনটা ব্যাটিং করতে চেয়েছে। তার পেছনে সবচাইতে বড় কারণটা হতে পারে পরের দিনের ব্যাটিং যখন বা পরের দিনটা যখন শুরু হবে, তার আগে রোলিং কে বা কার কলে হবে, কে এই অ্যাডভান্টেজটা পাবে, এটা কিন্তু টেস্টের চতুর্থ দিন একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যদিও পাকিস্তানের ব্যাটিং পার্সপেক্টিভ বিবেচনা করলে সেটা হয়তো বা খুব বড় কোনো পয়েন্ট না, তবে পিচে ভারী রোলিং হবে নাকি হালকা রোলিং হবে, সেই কলটা কিন্তু আসলে ব্যাটিং টিমটা পায়। সো বাংলাদেশ যদি পুরো দিনটা ব্যাটিং করে যেত, তাহলে পরের দিনের খেলা শুরু হওয়ার আগে রোলিংটা কি ভারী রোলিং হবে নাকি হালকা রোলিং হবে, সেই কলটা আসলে বাংলাদেশ টিম পেত। এটা এখন পাবে পাকিস্তান টিম। দিনের খেলা শুরু হওয়ার আগে পাকিস্তানের ক্যাপ্টেন ডিসাইড করতে পারবেন যে তিনি কি পিচে ভারী রোলিং নেবেন নাকি হালকা রোলিং নেবেন। এখন অনেকের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে ভারী রোলিং আর হালকা রোলিংয়ের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়। এটা খুবই টেকনিক্যাল একটা জায়গা এবং টেস্টের চতুর্থ এবং পঞ্চম দিনে খুব ভাইটাল একটা জায়গা। দেখেন, আপনাদের যদি মনে থাকে যে চতুর্থ ইনিংসের আগে কাইল মায়ার্স একটা ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন, ওই ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা ছিল দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ভারী রোলিং করেছিল পিচটাতে। ভারী রোলিং করলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ৩ দিন খেলা হয়েছে বা ৪ নম্বর দিনের খেলা শুরু হবে, পিচটা কিন্তু টায়ার্ড এবং পিচে অলরেডি কিছু ওয়্যার অ্যান্ড টিয়ার্স এবং ক্র্যাকস ওপেন হয়ে আছে। সো ভারী রোলিং যদি করা হয়, তাহলে পিচের সেই ওয়্যার অ্যান্ড টিয়ার এবং ক্র্যাকসগুলো কিন্তু আলটিমেটলি ক্লোজড হয়ে যাবে, পিচটা অনেক বেশি মাত্রায় ফ্ল্যাটার হয়ে যাবে এবং সেক্ষেত্রে আনইভেন বাউন্সের যে অ্যাডভান্টেজটা আসলে পাওয়ার কথা ছিল বোলিং সাইডে, সে আনইভেন বাউন্সের বা আনইভেন মুভমেন্টের কিংবা স্পিন ফ্রেন্ডলিনেস একটা আচরণ যেটা হয় নর্মালি আমরা জানি, বা মুভমেন্ট ফ্রেন্ডলি একটা আচরণ যেটা হয়, সেই অ্যাডভান্টেজটা আসলে বোলিং সাইড পাবে না যদি ব্যাটিং টিম ভারী রোলিংটা নিয়ে নেয়। অন্যদিকে যদি হালকা রোলিং কেউ নেয়, হালকা রোলিংয়ে কিন্তু আসলে খুব বেশি পরিবর্তন হয় না। ওই ক্র্যাকসগুলো যেগুলো, ওই ক্র্যাকসগুলো কিন্তু ওই রকমই থাকে, অর্থাৎ ওই জায়গাটাতে অ্যাডভান্টেজটা বোলিং সাইডেরই থাকে, ক্র্যাকসগুলো ঢেকে যায় না। যেটা ভারী রোলিং দিয়ে ক্র্যাকসগুলো কিন্তু ঢেকে যায়, উপরিভাগটা শুধুমাত্র হালকা করে মসৃণ করা হয়। পিচের যে প্রাকৃতিক খসখসে ভাবটা থাকে বা ফাটলটা থাকে, সেটা থাকে। অপ্রত্যাশিত বা আনইভেন বাউন্সগুলো যেগুলো থাকে, সেগুলো কিন্তু অ্যাভেলেবল থাকে। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সো সেই জায়গাটা আপনি যদি বিবেচনা করেন, ডেফিনেটলি বাংলাদেশ হয়তো বা, আমি মুশফিকুর রহিমের ফ্রাস্ট্রেশন সেটাকে আমি জাস্টিফাই করছি না, মুশফিকুর রহিম যেটা করেছেন ওটা ডেফিনেটলি আউট অফ ফ্রাস্ট্রেশন তিনি করেছেন এবং সেটা অবশ্যই হয়তো বা কোনো শোভন আচরণ না। বাট আমি একটু টেকনিক্যাল জায়গা থেকে যদি বলি, যেগুলো নিয়ে আমাদের দেশে আসলে খুব বেশি আলোচনা হয় না বা অডিয়েন্সকেও আসলে এইভাবে ব্যাপারে খুব বেশি শিক্ষিত করা হয় না, তো আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরাটা দরকার। যে কাইল মায়ার্সের ওই ইনিংসটার আসলে একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা ছিল, বাংলাদেশের 4টা স্পিনার ছিল, বল 100টাও ঘুরে নাই। তবে বাংলাদেশের এই টিমটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে বাংলাদেশের এই টিমটা কিন্তু স্পিন ডিপেন্ডেন্সি নাই। বাংলাদেশের এই টিমটার ডিপেন্ডেন্সিটা পেস বোলারদের উপরে। নাহিদ রানার মতো একজন এক্সপ্রেস ফাস্ট বোলার রয়েছেন, যিনি আসলে যে কোনো ধরনের সারফেসেই হি ক্যান মেক দ্য বেস্ট আউট অফ ইট। ইভেন এই টাইপের যখন আরও রোল করা হয়েছে, উইকেটটা যখন আরও বেটার হয়তো বা করা হয়েছে, তখন নাহিদ রানার পেসটা আরও বেশি মাত্রায় কার্যকরী হবে। সো নাহিদ রানা থাকাতে বাংলাদেশের একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা আছে। তবে চতুর্থ দিনে যেরকমভাবে অ্যাডভান্টেজটা পাওয়ার কথা, কালকে যেহেতু পাকিস্তান আগে ভারী রোলিংটা পাবে, এতটা অ্যাডভান্টেজ বাংলাদেশ আসলে পাবে না, বা বাংলাদেশের পাকিস্তানকে উইকেট তুলে নেওয়া তো অতটা সহজ হবে না। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের বোলারদের আসলে অ্যাটাকিং বোলিং করে রান লিক করার চাইতে হয়তো বা বাংলাদেশের বোলার একটু টাইট, একটু কম্প্যাক্ট, একটু কন্টেইনিং বোলিংটাই করতে চাইবে, যাতে বাংলাদেশের বোলাররা পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে বেঁধে রাখতে পারে এবং আউট অফ ফ্রাস্ট্রেশন তারা তখন শট খেলতে গিয়ে তারা উইকেটগুলো দিতে পারেন। ডেফিনেটলি পাকিস্তান বাদে অন্য টিম যদি হতো, আমি বলতাম যে অনেক বেশি মাত্র অ্যাডভান্টেজ হয়তো বা তারা এখান থেকে আদায় করতে পারে বা এই রানটা চেস করার জন্য একটা বড় ফাইট দিতে পারে। বাট যেহেতু পাকিস্তান টিম, পাকিস্তানের ব্যাটিং নিয়ে সত্যি কথা বলতে আমার ওই জায়গাটা চিন্তা নাই যে পাকিস্তানের ব্যাটিং যে খুব ভালো, বাট তারপরে বাবর আজম আছেন, রিজওয়ান আছেন, দে ক্যান অ্যাকচুয়ালি মেক দ্য
বেস্ট আউট অফ ইট। সো যে বিষয়টা টেকনিক্যাল ফ্যাক্টটা, যেহেতু রোলিংয়ের কলটা পাকিস্তান পাবে, সো ভারী রোলারটা তারা নেবে। সো ব্যাটিংয়ের জন্য একটু অ্যাডভান্টেজটা কিন্তু চতুর্থ দিনে থাকবে, যেটা আপনারা মনে করছেন হয়তো বা যে একদম উইকেট ভেঙে চুরে যাবে, পাকিস্তান আনইভেন মুভমেন্টের চোটে খেলতে পারবে না। ব্যাপারটা আসলে কালকের দিনটা সেরকম হবে না। বাট পাকিস্তানের ব্যাটিং স্ট্রেংথ বিবেচনা করলে, বাংলাদেশের বোলিং স্ট্রেংথ বিবেচনা করলে, নাহিদ রানা আছেন, সেই জায়গাটা হয়তো বা বাংলাদেশ বেটার বোলিং করলে বাংলাদেশ হয়তো বা কালকের দিনে পাকিস্তানকে অল আউট করতে পারে। বাট মূল ফ্যাক্টর জায়গা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ আজকের দিনটা পুরোটা ব্যাটিং করতে চেয়েছিল মূলত। কালকের দিনে হালকা রোলারটা যেটা, মানে লাইট রোলার যেটা, লাইট রোলারের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা হয়তো বা রোলিংই তারা করতো না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।